গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হচ্ছে উড ইউ ম্যারি মি, যা একটি সাউথ কোরিয়ান কমেডিয়ান ড্রামা অ্যান্ড যা আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এক্সপ্লেনেশন শুরু করার আগে তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি আমি। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো। আপনাদের এই একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতে আমাদেরকে এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ম্যারি ছিল। অ্যান্ড সে তার অফিসে আজ নিজের প্রজেক্ট দেখানোর জন্য এসেছিল, বাট সেখানে বসে থাকা জাজেসদের তার প্রজেক্ট ভালো লাগে না, তাই তারা তার মজা ওড়ায়। আর এখানে ম্যারি অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, অসভ্য লোক কথাকার, আমি তোমাদের সাথে কাজ করব না। এরপর নেক্সট সিনে আমরা দেখি যে অফিসে বসেছিল, তখনই তার কলিগ স্বামীর কল আছে তার কাছে, যে তাকে বলে, তুমি এমনটা কেন করো, নিজের রাগকে কি একটু কন্ট্রোল করতে পারো না? আর আমরা জানতে পারি ম্যারি কাজে তো ভালো, বাট কথায় কথায় সে অনেক বেশি রেগে যায়। বাট তবুও তার কিউটনেস এন্ড কাজের জন্য অফিসের সবাই তাকে পছন্দ করে। কাজের শেষে এসে যায় ম্যারিড রিং রিসিভ করতে, যেখানে তার বয়ফ্রেন্ড উজুকে কল করে বলে দেখা করতে আসো। বাট উজুকে আমরা দেখি সে অন্য একটি মেয়েকে প্যাশনেটলি কিস করে যাচ্ছিল অ্যান্ড সেক্স করার জন্য রেডি হচ্ছিল। আর যখন সে ম্যারির মেসেজ দেখে, তাকে মিথ্যে বলে দেয় যে আমি এখন অফিসে আসছি, তাই দেখা করতে পারবো না। এখানে ম্যারির একটি টেডি বিয়ারের সাথে ধাক্কা লেগে যায়। এরপর ম্যারি আসে তার নতুন বাসাতে, যেখানে বিয়ের পর তার হাজব্যান্ডের সাথে সে থাকবে। মম তাকে কল করে বলে, তুমি বিয়ে করে নিলে আর আমাকে একবার জানালেও না। আমাদের ফ্যামিলিতে বিয়ে করাটাকে একটি শুভ মানা হয়। অ্যাকচুয়ালি ম্যারি কোর্ট ম্যারেজ করেছিল, কারণ তার কাছে ধুমধাম করে বিয়ে করার মতো টাকা ছিল না। তাই ম্যারি বলে, আমি এই সব কিছুতে বিলিভ করি না। মম বলে, ঠিক আছে নিজের হাজব্যান্ডকে বলো, কারণ সে তো ভালো রোজগার করে, তারপর রিচ ফ্যামিলি থেকে বিলঙ্গ করে। বাট তুমি আজকাল থাকছো কোথায়? ম্যারি জানায়, আমরা আমাদের নতুন বাসাতে শিফট হয়ে গিয়েছি, আর এখন থেকে আমরা এখানেই থাকবো আমার হাজব্যান্ডের সাথে। যা শুনে মম তাকে গুড উইশেস দেয় অ্যান্ড বলে নিজের হাজব্যান্ডের টাকা জেনে বুঝে খরচ করবে। তখনই ম্যারির পায়ে একটি ইয়াররিং লেগে যায়, আর যেটা তুলে সে ভাবে এটা কার, আমার তো নয়, তাহলে এখানে কি করছে? আর সাথে সাথেই সে বেডে একটি হেয়ার দেখতে পায় আর ভাবে তার মানে এখানে কোনো মেয়ে এসেছিল। নেক্সট ডে সে উজুর সাথে দেখা করতে যায়, যে তাকে কিছু ফটো দেখিয়ে বলে, দেখো এটা কত সুন্দর, তাই না? ইনস্টাগ্রামে পোস্ট করলে ভালোই হবে। ম্যারি বলে, তোমার আইডির সমস্ত ফটোতে যে মেয়েটি লাইক অ্যান্ড কমেন্ট করে সে কে? উজু হেসে বলে, কোন মেয়েটি? আচ্ছা এই মেয়েটি, এটা তো আমার কোওয়ার্কার। ম্যারি বলে, তুমি কি তাকে রুমে নিয়ে গিয়েছিলে অ্যান্ড সেখানে গিয়ে ওইসব করেছো? উজু একটু ঘাবড়ে যায় অ্যান্ড বলে, না তো। তখনই ম্যারি তার সামনে ওই ইয়ারিংটি রেখে দেয়, আর ওই মেয়েটির ইনস্টাগ্রাম আইডি খুলে দেখায়, যেখানে ওই মেয়েটি ঠিক একই ইয়ারিংস পরেছিল। উজু এখানে ধরা পড়ে গিয়েছিল, বাট তাও লুকানোর জন্য বলে, আরে আমি তো ভুলে গিয়েছিলাম, কয়েকদিন আগে আমি আমার বাসাতে নিয়ে গিয়েছিলাম তাকে, মনে হয় তখনই ওখানে এই ইয়ারিংটা পড়ে গিয়েছে, দাও আমি তাকে দিয়ে দেবো। ম্যারি বলে, ওই দিন বলতে কোন দিনের কথা বলছো তুমি? উজু বলে, লাস্ট উইকে। ম্যারি বলে, লাস্ট উইকে? তুমি তো বিজনেস ট্রিপে গিয়েছিলে তাই না? অ্যান্ড সে তাকে ফটো দেখায়, যেখানে ওই মেয়েটি অ্যান্ড উজু একই খাবারের ফটো পোস্ট করেছে, তার সাথে সাথে ওই রিসোর্টেরও, যেখানে তারা এক রাত কাটিয়েছিল। মারি 100% শিওর হয়ে যায় অ্যান্ড উজু কিছু বলতো তার আগে মারি বলে, তোমার মধ্যে কি কোনো লজ্জা নেই? এবার তুমি মিথ্যে বলা বন্ধ করো, কারণ তুমি ধরা পড়ে গিয়েছো। আর উজু নিজেকে থাপ্পড় মারা শুরু করে অ্যান্ড সে অ্যাকসেপ্ট করে নেয় যে আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সেই জন্য এই মেয়েটির সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমি এখন বিয়ে করতে চাই না, কারণ এত তাড়াতাড়ি আমি এত স্ট্রেস নিতে পারবো না। এখানে তার হাজব্যান্ড সেম তেমনই করছিল, যেমন কি কোনো ছেলে ধরা পড়ে যাওয়ার পর করে। সে তাকে ম্যানিপুলেট করছিল। তখন তার ফোনে তার গার্লফ্রেন্ডের মেসেজ আসে, যে তার বেডে বসে তাকে একটি ফটো পাঠিয়েছিল অ্যান্ড বলছিল, প্লিজ বেবি তাড়াতাড়ি আসো, একা ঘুমোতে ভালো লাগছে না। উজু মেসেজ লুকিয়ে সেখান থেকে পালাতে চাইছিল, বাট ম্যারি সেটা দেখে নেয়, আর ওই মেসেজটি ম্যারির হাতে যাতে না আসে, তাই উজু ফোনটি নিচে ফেলে তা পা দিয়ে ভাঙার চেষ্টা করছিল। আর এই চক্করে ম্যারির হাতে আঘাত লেগে যায়, কারণ তার হাত তার পায়ের মাঝে চলে এসেছিল। উজু বলে, আমি তো বলছি এমনটা করো না, তারপরেও কেন করছো? ম্যারি অনেক বেশি ইমোশনাল হয়ে বলে, 5 বছর ধরে আমরা একসাথে আছি, বাট তুমি আজ পর্যন্ত আমার বার্থডে মনে রাখোনি, আর রেজিস্ট্রির দিনও তুমি ওখানে যাওনি, ইভেন তো তুমি রেজিস্ট্রি পেপারে পরে সাইন করেছো। আর বলে, আমি তোমার
আমার থেকে ডিভোর্স চাই আর তার ফেসে কফি ছুড়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা এই ড্রামার মেন লিডকে দেখি অ্যান্ড এই ছেলেটির নামও গোজু ছিল অ্যান্ড সে প্লেনে হয়ে কোরিয়া ফিরে আসছিল। এখানে তার পাশে একটি ওল্ড লেডি বসেছিল যার ছেলে এসে তাকে বলে প্লিজ আপনি কি আমার সিটে গিয়ে বসবেন। অ্যাকচুয়ালি আপনার সাইডে যে ওল্ড লেডিটি বসে আছে উনি আমার মম হন, বাট তাও সে তাকে মানা করে দেয়। এরপর আমরা এটার কারণ জানতে পারি যখন সে এয়ারপোর্টে বসেছিল তখন এই ওল্ড লেডির ছেলেকে বলতে শোনে যে ফোনে কাউকে বলছিল আমি আমার মমের থেকে সমস্ত প্রপার্টির কাগজে সাইন করিয়ে নেব যখন তিনি প্লেনে থাকবেন। তাই সে ওই বৃদ্ধাকে হেল্প করে। এরপর আমাদেরকে উজুর গ্র্যান্ডমাকে দেখানো হয় যে তাকে নিজের বাসায় আসতে বলছিল যাতে টেস্টি টেস্টি খাবার বানিয়ে তাকে খাওয়াতে পারে, বাট উজু বলে অন্য কোনো দিন তোমার বাসায় যাবো, অ্যাকচুয়ালি আমার কিছু কাজ আছে। এরপর আমাদেরকে তার লাইফ দেখানো হয়। সে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, নতুন নতুন জায়গায় বেড়াতে যাওয়া, স্পেশালি সেখানের খাবার অ্যান্ড ক্যাম্পিং করা, ফিশিং করতে তার অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে আমরা ম্যারি অ্যান্ড তার ফিয়ন্সেকে দেখি যাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, বাট ম্যারি এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি কারণ সে এখনো ভেবে যাচ্ছিল যে তার কি করা ঠিক হবে। উজু বলে এই ব্যাপারে তুমি তোমার মমকে বলেছো। মারি বলে না, অ্যাকচুয়ালি তার মম রোজ নতুন নতুন খাবার বানিয়ে তার জামাইয়ের জন্য পাঠাতো। তখনই তার কাছে তার গার্লফ্রেন্ডের কল আসে যে তাকে বলে তুমি কোথায় যাচ্ছ, আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। বাট এবারে উজু তাকে মিথ্যে বলে যে আমার বসের কল এসেছে তাই তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। মারি বলে তোর যেখানে ইচ্ছা যা, আমাকে বলার আর কি দরকার। এখানে উজু তাকে ধাক্কা মেরে দৌড়ে সেখান থেকে চলে যায় যখন কি মারি অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিল অ্যান্ড এখানে যে তার রাগ বের করার জন্য প্লে সেন্টার এসেছিল অ্যান্ড ভাবছিল আমি অনেক রিচ ওমেন হয়ে দেখাবো অ্যান্ড প্রত্যেক দিনই নতুন নতুন ছেলের সাথে ডেট করব, বাট তাও 5 বছরের ভালোবাসাকে ভোলানো এতটাও সহজ ছিল না। অন্যদিকে আমরা হিরো উজুকে দেখি সে আজ চলে যাচ্ছিল। সে যেই হোটেলে থাকছিল সেখানে ওনার এসে তাকে বলে আর কয়েকটা দিন কাটিয়ে যেতে পারতে, তুমি চলে যাচ্ছ আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ তোমার সাথে কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। এই নাও আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। অ্যান্ড আমরা দেখি হোটেলের ওনার তার জন্য খাবার নিয়ে এসেছিল অ্যান্ড তাকে বলে তুমি ফিরে কবে আসবে। উজু জানায় তা তো বলতে পারবো না, বাট যখন আসবো আমি আপনার জন্য ব্রেড নিয়ে আসবো যা আমাদের কোম্পানির ফেমাস ব্রেড। আর আমরা জানতে পারি তাদের বেকারি আছে আর যা কোরিয়াতে অনেক বেশি পপুলার ছিল। আর এই বেকারির মালিক ছিল তার রানী অ্যান্ড এখানে আমরা উজুর আন্টি আর তার ছেলেকেও দেখতে পাই। আর আজ এখানে বেস্ট বেকারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল আর যা তার নানি পায়। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে ডকুমেন্টসে সাইন করে তাকে দেওয়ার কথা ভাবছিল, বাট তখনই এক লেডি পুলিশকে নিয়ে আসে তার বাসায়। আর আমরা জানতে পারি ম্যারি এখন যেই বিল্ডিং এ থাকছে তা একদমই ফ্রড। ওনার তো বিদেশে থাকে, বাট যাকে তিনি এটা বিক্রি করেছিলেন সেই বিল্ডিং এর ফেক ডকুমেন্ট বানিয়ে লোকেদের টাকা লুটে পালিয়েছে দেশ ছেড়ে। আর এখন এই বিল্ডিং এর রিয়েল ওনার ফিরে আসছে, তাই উজুকে এখন এই বিল্ডিংটি খালি করতে হবে। ম্যারি তাড়াতাড়ি করে উজুকে কল করে সমস্ত ব্যাপারটা জানায় কারণ উজু এই বিল্ডিংটি কিনে দিয়েছিল তাকে অ্যান্ড যার কারণে তার টাকা ইভেন তো তার মমের টাকাও এই বিল্ডিংটি কেনার জন্য খরচ হয়ে গিয়েছিল। এখন সে উজুকে বলছিল প্লিজ তোমার লয়ার ফ্রেন্ডের নাম্বার দিয়ে দাও। অ্যাকচুয়ালি সে তার সাথে কথা বলতে চাইছিল, উজুরও হেল্প করার দরকার ছিল কারণ সেই বিল্ডিংটি তাকে কিনে দিয়েছিল, বাট তার গার্লফ্রেন্ড বলে তাকে মানা করে দাও আর উজুও ঠিক এমনটাই করে। বেচারা ম্যারি অনেক বেশি হার্ট হয় কারণ তাদের 5 বছরের সম্পর্ক ছিল, বাট আজ 4 দিনের ওই মেয়েটির জন্য তার সাথে সে এমন করলো। ম্যারি স্যাড হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। তখনই তার কাছে মমের কল আসে যে তাকে বলে উজু কোথায়, আমি তার জন্য খাবার বানিয়েছি যা তাকে পাঠাতে চাই প্রত্যেকবারের মতো। মারি বলে সে এখন বিজি আছে, বাট মমের সন্দেহ হয় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি ঠিক আছো। ম্যারি বলে কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে। সে এত বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল যে ঠিক করে চলাও যাচ্ছিল না তার দ্বারা অ্যান্ড সে রোডের মিডিল বরাবর হাঁটছিল। তখনই আমাদের হিরো উজুর কারের সাথে তার ধাক্কা লেগে যায়। উজু তাড়াতাড়ি করে বাইরে এসে বলে তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো, চলো এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আমি। ম্যারি বলে না আমি একদমই ঠিক আছি। যেহেতু আমাদের হিরো উজু অনেক বেশি ভালো ছিল সে বলে তুমি আমার নাম্বার নিয়ে রাখো, যখনই তোমার কোনো বিষয়ে ডক্টর দেখানো হবে তাহলে আমাকে কল করবে, আমি পে করে দেব। আর যখনই ম্যারি তার নাম্বার সেভ করে সেখানে উজু লেখা আসে, যা দেখে ম্যারি বলে তুই দাঁড়া আমি তোকে এখনই মজা দেখাচ্ছি। অ্যান্ড তার ফিয়ন্সে ভেবে তাকে মারা শুরু করে দেয় অ্যান্ড বলে তুই আমার কল কেন রিসিভ করছিলিস না। যখন কি উজু অনেক বেশি অবাক ছিল যে সে কে অ্যান্ড এমন বিহেভ কেন করছে। আর ম্যারি বলে যাচ্ছিল আমার 100 মিলিয়ন দে, তোর জন্য আমার এত টাকা লস হয়ে গেল। আর তার কারের ভিতরে গিয়ে বসে পড়ে। আর উজু যখন কারের মধ্যে আসতে চায় তাকে লাথি মেরে বাইরে ছুঁড়ে ফেলে অ্যান্ড তাদের মধ্যে এখানে
হাতাপাই শুরু হয়। আর মারি বলছিল, তুই আমার সাথে চিট করেছিস, তোর জন্য আমার কত টাকা লস হয়ে গিয়েছে, ইভেন তো আমার মমের টাকাও তোর জন্য আমি খরচ করে দিয়েছি। এখন আমাদের কাছে আর কোনো টাকা নেই, এখন আমি কি করব? আর সে ভুল করে গিয়ে ক্যাকটাসের উপর বসে পড়ে, যা দেখে উজু বলে, মনে হয় তুমি কোনো ভুল জায়গায় বসে পড়েছো। আর আমরা দেখি উজুর পাছাতে অনেক কাটাই চুপে গিয়েছিল, বাট সে এত বেশি ডিপ্রেশনে ছিল, তার এই কষ্টটা সে ফিলই করতে পারছিল না। এরপর উজু তাকে হসপিটাল নিয়ে আসে, যেখানে প্রথমে তো তাকে উল্টো করে তার পাছা থেকে সমস্ত কাটা বের করা হয়। অ্যান্ড এখানে নার্সও তার মজা ওড়াচ্ছিল যে ড্রিঙ্ক করে সে আর কোথাও বসার জায়গা পেল না, এখন তো সে বসার অবস্থাতেও আর নেই। আর যা ম্যারিও শুনে নেয়, তার অনেক বেশি খারাপ লাগে। এরপর আমরা ডক্টর জিন আর উজুকে একসাথে দেখি, আর আমরা জানতে পারি যারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। আর এখানে ডক্টর জিন তাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড? সে বলে না, অ্যাকচুয়ালি আজ আমি তাকে রাস্তায় পেয়েছি, সে আমার কারের ধাক্কায় পড়ে গিয়েছিল। যা শুনে ডক্টর জিন খুশি হয়ে যায়, তাকে বলে চলো আজ আমরা কফি খেতে যাই। আর উজু রাজি হয়ে যায়। তখনই সে নিচের ফ্লোরে ম্যারিকে ল্যাংড়াতে ল্যাংড়াতে যেতে দেখে দৌড়ে তার কাছে যায় আর গিয়ে তাকে নিজের কারে বসায়। ম্যারি বলে, এসবের কি দরকার ছিল, আমি ট্যাক্সিতে করে চলে যেতাম। উজু বলে, আচ্ছা তুমি ভাবো যদি তুমি ট্যাক্সিওয়ালার সামনে এইভাবে বসতে, তাহলে ট্যাক্সিওয়ালা তোমার সম্বন্ধে কি ভাবতো? বেচারা ম্যারি অনেক ফানি সিন ছিল এটা। ইভেন তো কিছু টাইমের জন্য সে এটাও ভাবছিল যে আমি এমন কেন বসে আছি। তারপর সে ভাবে, আরে আমার পাশে তো ক্যাকটাস চুপে গিয়েছে, আমি ঠিক করে বসতেও পারবো না। ম্যারি তাকে সরি বলে যে আমি আমার ফিয়ন্সের রাগ তোমার উপর দেখিয়ে দিয়েছি। অ্যান্ড সে নদীর ধারে গিয়ে বসে পড়ে। আর সকালও হয়ে গিয়েছিল। অ্যান্ড সূর্যকে দেখে বলছিল, দেখো দিনের পর রাত আসে অ্যান্ড রাতের পর দিন, বাট আমার জীবনে সবসময় দুঃখই আসে, খুশি কখনোই আসে না। আমাকে এই সবার কতদিন সহ্য করতে হবে? তখনই সে ফিল করেছে তার অনেক বেশি খিদে পাচ্ছে। উজুকে বলে, আমরা কি খাবার খেতে যেতে পারি? বাট উজু বলে, আমার কিছু কাজ আছে। অ্যান্ড সে তাকে বাসায় ড্রপ করে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে ম্যারি ভুল করে বাসার দিক করে শুয়ে পড়ে। অ্যান্ড তার অনেক বেশি ব্যথা লাগে আর সে ভাবে আমি ভুল করে ফেললাম। অন্যদিকে আমরা একটি কোম্পানিকে দেখি যেখানে যারা ওয়েডিং কাপল ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করছিল। অ্যান্ড এখানে নিউ কাপলদের জন্য একটি লাকি ড্রর মাধ্যমে একটি সুন্দর বাসা গিফট করা হবে, যা কোম্পানির সিইও সংয়ন দেবে। সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ যার নাম আসবে তাকে এই বাসাটি গিফট হিসেবে দেওয়া হবে। বাট আমরা জানতে পারি এটা একটা ফেক ইভেন্ট ছিল, কারণ সিইও সংয়ন আগে থেকে ডিসাইড করে রেখেছিল যে এই বাসাটি সে কাকে দেবে। তাই সে একটি কার্ডে নাম লিখে তা মুড়ে নিজের কোটের হাতাতে লুকিয়ে নেয়। যারে হাত ঢুকিয়ে নাটক করা শুরু করে, যেমন কি সে সেখান দিয়ে একটি কার্ড তুলছে, বাট নিজের হাতা থেকে ওই কার্ডে ফেলে দিয়ে যখন সে সেটা তুলতে যায়, সে ভুলেই যায় যে তার কার্ড কোনটি ছিল। তখনই সে অন্য একটি কার্ড দেখতে পায় যেটা কর্নার মোড়া ছিল। সেভাবে হয়তো এটাই আমার কার্ড, বাট যখন তা বাইরে বের করে সে জানতে পারে এটা তো অন্য কারোর নাম লেখা ছিল। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে শুয়েছিল। অ্যান্ড তখনই তার কাছে একটি কল আসে আর সে জানতে পারে লাকি ড্রর মাধ্যমে সে একটি বাসা জিতেছে। আর তার মনে পড়ে যখন সে ম্যারেজ রিং বাই করে আসছিল, তার একটি টেডির সাথে ধাক্কা লেগেছিল। তখনই সে তাকে এই কার্ডে দিয়েছিল, যা ফিল করে তাকে ওই জারে ফেলতে হতো। আর সে মজায় মজায় তা করেও দেয়, বাট সে ভাবতে পারেনি যে এভাবে সে একটি বাসা জিতে ফেলবে, আবারও এই সময় যখন তার একটি বাসার খুব দরকার। এখানে তার ডকুমেন্টস চাওয়া হচ্ছিল উইথ ম্যারেজ প্রুফ, বাট তার কাছে কোনো ম্যারেজ প্রুফ তো ছিল না। তখনই তার মনে পড়ে যে এখনো তাদের ডিভোর্স হয়নি, কারণ পেপার তো তার কাছেই আছে, যা সে এখনো সাইন করে জমা দেয়নি। এই অ্যাকর্ডিং সে এখনো আইনিগতভাবে সে এখনো ম্যারিডই ছিল। তাই সে তাড়াতাড়ি করে গিয়ে ডিভোর্সের কেস ক্যান্সেল করে দেয় অনলাইনে আর সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেয়। এদিকে সেক্রেটারি বলছিল যে বস বাসা কখন দেবে, কারণ সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছে, বাট সে বাসা নিতে একাই আসবে, কারণ তার হাজব্যান্ড কোরিয়াতে থাকে না। সেক্রেটারি বলে এমনটা সম্ভব নয়, তুমি তাকে তার হাজব্যান্ডের সাথেই আসতে বলো, নইলে সে এই বাসাটি পাবে না। ম্যানেজার সবকিছু ম্যারিকে কল করে জানায়। ম্যারি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। অ্যান্ড সে তার ফিয়ন্সে উজুকে বারবার কল করে, বাট সালা উজু তার গার্লফ্রেন্ডের সাথে এত বিজি ছিল যে তার কল রিসিভই করে না। আর বেচারা ম্যারি অনেক বেশি কনফিউজ ছিল যে সে কি করবে। তখনই তার কাছে হিরো উজুর মেসেজ, যে যাকে জিজ্ঞাসা করছিল তুমি ডক্টরের কাছে গিয়েছিলে আজ। আর তার নাম দেখে ম্যারির মাথায় একটি আইডিয়া আসে। অ্যান্ড সে ভাবে কোম্পানির লোকেরা আমার হাজব্যান্ড উজুকে থোড়ি দেখেছে যে সে কেমন দেখতে। অন্যদিকে আমরা উজুকে দেখি যে তার চাইল্ডহুডে একটি ড্রিম দেখছিল, যেখানে সে আর তার পেরেন্টস ট্রাভেল করছিল। অ্যান্ড উজু তার ড্যাডির সাথে কোনো কথা নিয়ে ঝগড়া করছিল। তখনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে সে কোনো পার্সনকে আসতে দেখে হেল্প করতে বলে, বাট ওই পার্সন তার হেল্প করে না। অ্যান্ড এখানে আমাদেরকে দেখানো হয় না যে ওই পার্সন কে। অন্যদিকে আমরা ম্যারিকে দেখি যে উজুর ব্যাপারেই ভাবছিল যে সে আমার হেল্প নিশ্চয়ই করবে, যদি সে ভালো ছেলে হয় তাহলে আমার প্রবলেমটা অবশ্যই বুঝবে। আর তারপর সে উজুকে মেসেজ করে। অ্যান্ড আমরা জানতে পারি উজু তার নাম ক্যাকটাস বলে সে
সেভ করে রেখেছিল। এরপর আমাদেরকে রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে সে তাকে ডাইরেক্ট বলে দেয় যে তুমি কি আমার হাজব্যান্ড হবে। যা শুনে তো অজু তাকে পাগলই ভাবতে শুরু করে দেয়। বাট মারি তাকে বোঝায় যে রিয়েল হাজব্যান্ড নয়, ফেক হাজব্যান্ড। অ্যাকচুয়ালি আমার একটা হেল্প লাগবে, প্লিজ আমার হেল্প করে দাও। তোমাকে শুধু আমার সাথে একটা স্টোরে যেতে হবে। অজু বলে কি করবে, সেখানে গিয়ে শপিং করবে। অ্যাকচুয়ালি মারি তাকে বলতে চাইছিল না, বাট অজু তাকে বারবার জিজ্ঞাসা করে যাচ্ছিল। মারি তাকে টাইম বলে যে কখন আসতে হবে আর কোথায় যাবে সেটাও বলে, আর বলে এটার জন্য আমি তোমাকে পেও করবো। অজু বলে কত 100 মিলিয়ন। যা শুনে মারি অবাক হয়। অজু বলে ওই দিন যখন ড্রিঙ্ক অবস্থায় তুমি আমার সাথে ঝগড়া করছিলে তখন এটাই বলেছিলে। মারি ওই দিন রাতের বিহেভিয়ারের জন্য তাকে সরি বলে। অজু বলে তাহলে আমায় কি করতে হবে, তুমি ড্রিঙ্ক অবস্থায় কারোর সাথে কিস করবে এন্ড আমি গিয়ে তোমাকে বাঁচাবো। মারি বলে না এমনটাও নয়। অজু বলে আমার তো মনে হয় তুমি 1 নম্বরে ফ্রড অ্যান্ড ফ্রডের সাথ আমি কখনোই দেবো না। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। ম্যারি তাকে আটকানোর অনেক চেষ্টা করে, বাট সে চলে যায়। অন্যদিকে আমরা গ্র্যান্ড মাকে দেখি, যার কাছে আন্টি এসেছিল নিজের হাজব্যান্ডকে নিয়ে। অ্যাকচুয়ালি আন্টির বলার ছিল আপনি আমার ছেলেকে মার্কেটিং হেডের পজিশন থেকে সরিয়ে তা অজুকে কেন দিয়েছেন। যখন কি গ্র্যান্ডমা বলে আমার তোমাদের সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, আর আমি অজুকে এই পজিশনটা দিয়েছি কারণ তোমার ছেলের দ্বারা বিজনেস হবে না। অনেকদিন ধরেই সে এই পজিশনে আছে, বাট বিজনেসে কোনো গ্রোথই হচ্ছে না, তাই কিছু তো চেঞ্জ করতেই হতো। আর এমনিতেও তুমি এটা ভালো করে জানো অজুর জায়গায় আমি আগে তোমার ছেলেকেই চুজ করেছিলাম, বাট তার দ্বারা যখন হচ্ছে না তাই আমি অজুকে দিলাম। তাই তোমার শান্ত থাকা দরকার। এরপর আন্টি যখন তার ছেলের কাছে আসে, সে ফোন চালাচ্ছিল আর খাচ্ছিল, তখনই আন্টি বলে তুমি হয়তো শুনেছো তোমার পজিশন অন্য কাউকে দেওয়া হচ্ছে আর তুমি খালি এদিকে খেতেই থাকো। ছেলে বলে কুল মম, আমি নেক্সট প্ল্যান ভেবে রেখেছি, যখনই তাকে পজিশন দেওয়া হবে আমরা তাকে ডাউন করে দেবো। যা শুনে তো তার মম তাকে মারাই শুরু করে। আর যখন তার হাজব্যান্ড সেখানে আসে তাকে কথা শোনা শুরু করে দেয় যে কেমন বাপ তুমি, যে নিজের ছেলের হয়ে বলতেও পারলে না। আঙ্কেল তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যেহেতু এটা গ্র্যান্ডমার বিজনেস তাই উনি ডিসাইড করবে যে কে থাকবে। অন্যদিকে আমরা ডক্টর জিনকে দেখি যে তার কোয়ার্টারে ঘুমাচ্ছিল, তখনই অজু তাকে কল করে আর যার রিংটোন শুনে সে তাড়াহুড়ো করে উঠে ফোন রিসিভ করে অ্যান্ড এই চক্করে তার মাথায় আঘাত লেগে যায়। আর যার দ্বারা আমরা বুঝতে পারি যে সে অজুকে কত বেশি লাইক করে। অজু তাকে দেখা করতে বলে অ্যান্ড সেও চলে যায়। আর এখানে অজু তার নতুন ওয়ার্কের কথা তাকে বলে আমি এখন অফিসের হেড হয়ে গিয়েছি, যা গ্র্যান্ডমা করেছে। এরপর ডক্টর জিন ক্যাকটাস গার্লের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে অ্যাকচুয়ালি তার পাছায় নয় বরং তার মাথার প্রবলেম চলে এসছে। সে উল্টো পাল্টা বকে যাচ্ছিল যে আমাকে তার হাজব্যান্ড হতে হবে। যা শুনে ডক্টর জিন তো অবাক হয়ে যায় অ্যান্ড বলে সে কি তোমাকে পছন্দ করে। অজু বলে নো ইয়ার, সেটা তাহলে আলাদা ব্যাপার ছিল, বাট সে আমাকে একদিনের হাজব্যান্ড হতে বলছে। তখনই একটি ছোট গার্ল সেখান থেকে দৌড়ে যাচ্ছিল অ্যান্ড তার ব্যাগ রাস্তায় পড়ে যায় অ্যান্ড যাতে একটি ব্রাউন কালারের টেডিও লাগানো ছিল, যা দেখে অজু তার চাইল্ডহুড টাইমের কথা মনে পড়ে যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন সে পুলিশ স্টেশনে বসেছিল, তার কাছে একটি মেয়ে আসে অ্যান্ড সেম একটি টেডি তাকে দিয়ে চলে যায়। প্রেজেন্ট টাইমে সে ডক্টর জিনকে জিজ্ঞাসা করছিল এমন টেডি কি সকলের কাছে দেখে। ডক্টর জিন বলে হ্যাঁ হ্যাঁ, তোমার তো নিশ্চয়ই মনেই আছে তোমার চাইল্ডহুড টাইমের কথা, ঠিক একই ধরনের একটি টেডি যা তোমাকে ওই মেয়েটি দিয়েছিল। মনে হয় তুমি তার উপর ক্রাশ খাইছো। অজু লজ্জা পেয়ে বলে না এমনটা নয়, অ্যাকচুয়ালি এই টেডিটি দেখে আমার ওই মেয়েটির কথা মনে পড়ে গেল যে সে এখন কোথায় আছে অ্যান্ড কি করছে। অন্যদিকে আমরা বেচারি ম্যারিকে দেখি, তাকে জোর করে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছিল, বাট সে যেতে চাইছিল না। গার্ড তাকে জোর করে সেখান থেকে বের করে দেয়। আর যেহেতু তার থাকার কোনো জায়গা ছিল না তাই সে স্যাড হয়ে প্লেগ্রাউন্ডে বসেছিল। তখনই তার কাছে মমের কল আসে যে তাকে বলছিল তোমার বিয়ে ডেট কবে, তাড়াতাড়ি জানিও আমাদেরকে কারণ আমাদের প্লেনের টিকিটও তো বুক করতে হবে। বেচারা ম্যারি সত্যটা তো বলতেও পারছিল না, তাই সে বলে এখন এত তাড়াহুড়ো করো না, যখন হবে আমি নিশ্চয়ই জানাবো। আর আমরা জানতে পারি ম্যারি একটি সিস্টার আছে যে আমেরিকাতে রেস্টুরেন্ট চালায়, আর যার কারণে সে ইংলিশও ভালো করে শিখে গিয়েছে। এখানে ম্যারি বলে মম আপনার সাথে আমি দেখা করতে চাই কারণ আমার আপনাকে কিছু বলার আছে। মম বলে কি হয়েছে, তুমি কি অজুর সাথে ঝগড়া করেছো, তাহলে তাকে সরি বলে দাও কারণ এভাবেই প্রত্যেকটা সম্পর্ক টিকিয়ে রাখা যায়। অ্যান্ড এখানে তার মম ঠিক তেমনই অ্যাডভাইস দেয় যেমনটা আমাদের বাস্তব জীবনে আমাদের মম ড্যাড আমাদেরকে বলে থাকে, স্পেশালি মেয়েদেরকে। অন্যদিকে আমরা অজুকে দেখি যে আজ কোম্পানিতে জয়েন করেছিল অ্যান্ড আঙ্কেল তাকে কাজের ব্যাপারে সবকিছু বোঝায় অ্যান্ড সমস্ত এমপ্লয়ীদের সাথেও মিট করায়। এরপর নিজের ছেলেকে গিয়ে বলে আজকের মিটিংয়ে তোমাকে কিছু না কিছু করতে হবে। আর আমরা জানতে পারি আঙ্কেলের ফ্যামিলি মানে তার 3 জন মিলেই সবসময় কিছু না কিছু প্ল্যান করতে থাকে। এরপর আমাদেরকে মিটিংয়ের সিন দেখানো হয় যেখানে বর্তমানে পপুলার ইনফ্লুয়েন্সারদের ব্যাপারে কথা হচ্ছিল যে কারা কত বেশি পপুলার অ্যান্ড আমাদের প্রোডাক্ট ভালো করে প্রমোট করতে পারবে আর ডিজাইন কি হবে অ্যান্ড কে বানাবে সেই সব ব্যাপারে কথা হচ্ছিল।
আর এই সব কাজের দায়িত্ব উজুর উপরে থাকবে। এরপর ডিজাইন কোম্পানিকে দেখানো হয় যেখানে তারা কল করে ডিজাইন করানোর জন্য। আর আমরা জানতে পারি এই কোম্পানিতেই কাজ করে আমাদের ম্যারি, যে এই কাজের জন্য 10 গুণ টাকা বেশি চার্জ করে। কলিগ অবাক হয়ে যায়, তাকে বলে তুমি এমনটা কেন বললে? ম্যারি বলে অ্যাকচুয়ালি 2 ঘন্টা আগে আমার কাছে একটি কল এসেছিল। আর আমরা জানতে পারি এই পার্সন আর কেউ নয়, মনসুখ ছিল, যে তাকে বলেছিল কাজের জন্য 10 গুণ বেশি টাকা চার্জ করবে, কারণ এটা ফ্রড হতে পারে। ম্যারির কলিগ বলে আমরা কি করে বুঝবো যে সই পার্সন কল করেছে? আমাদের এমন করা উচিত হয়নি। অন্যদিকে উজুকেও খবর দেওয়া হয়ে গিয়েছিল যে কোম্পানি 10 গুণ বেশি টাকা চার্জ করছে। যা শুনে উজু বলে ওকে, আমি নিজে গিয়ে ওই কোম্পানির সিইওর সাথে কথা বলবো। নেক্সট সিনে আমরা সাংইয়নকে দেখি, যে ভিডিও দেখে অনেক বেশি রেগে গিয়েছিল যে এত টাকার হাউস আমাকে ফ্রিতে দিতে হচ্ছে শুধুমাত্র সেক্রেটারির জন্য, তাই তাকে লাথি মারে, ইভেন তো তার জুতাও পরিষ্কার করায়। অ্যান্ড ম্যানেজারকে কল করে বলে ম্যারিকে বলো ওদের হাজব্যান্ডকে সাথে করে নিয়ে আসতে, তবেই সে এই হাউসটি পাবে। অ্যান্ড এখানে আমাদেরকে কয়েক মাসের আগে সিন দেখানো হয় যেখানে সিটি মেয়রের কল আসে তার কাছে, অ্যান্ড যে বলে আমার ভাই বউকে একটা টাউন হাউস দিয়ে দাও। যা শুনে মনসুখ চিন্তায় পড়ে যায়, কারণ যদি সেইভাবেই বাসা বাড়তে থাকে তাহলে তার ড্যাড তাকে আস্ত রাখবে না। অ্যান্ড এটা ভাবে যে পাওয়ার পর সে ভুল ইউজ করছে এটার। অ্যান্ড তখন সেক্রেটারি তাকে এই আইডিয়াটি দিয়েছিল যে যদি লাকি ড্রর মাধ্যমে এই বাসাটি দেন তাহলে আপনার ড্যাডও সন্দেহ করবে না, অ্যান্ড বাসাটিও দেওয়া হয়ে যাবে। তার মানে এই আইডিয়াটি সেক্রেটারি ছিল, সেই জন্যই তো সাংইয়ন তাকে ব্লেম করে যাচ্ছিল। অন্যদিকে ম্যারির কাছে মেসেজ চলে গিয়েছিল যে নিজের হাজব্যান্ডকে নিয়ে ঠিক টাইমে চলে আসবে। এখানে ম্যারি চিন্তায় পড়ে যায় অ্যান্ড ভাবে যদি আমি আমার কলিগসের ভাইকে নিয়ে চলে যাই তাহলে কেমন হবে। বাট যদি ওখানে উজু চলে আসে তাহলে তো সিচুয়েশন বিগড়ে যাবে যে আমার 2টি হাজব্যান্ড। অন্যদিকে আমরা ম্যারির এক্স হাজব্যান্ডের মম অ্যান্ড সিস্টারকে দেখি, যারা উজুর ব্যাপারে কথা বলছিল যে সে কথায় গিয়েছে, আমাদের কলও রিসিভ করছে না, আর মারির সাথে ব্রেকআপও করে নিয়েছে। বেকার ব্রেকআপ করলো কারণ মারির মম অনেক ভালো ছিল, সে আমাদের জন্য নতুন নতুন খাবার তৈরি করে পাঠাতো, বাট এখন তো তাও পাঠাবে না। মম বলে হ্যাঁ এটা তো তুই ঠিকই বলেছিস, বাট এটাও দেখ যে উজুর নতুন গার্লফ্রেন্ড কত রিচ, তাই সে আমাদেরকে টাকা দেবে। তখনই উজুর কল আসে মমের কাছে, যে বলে মম আমি এখন কি করব, কারণ মারি তার টাকা চাইছে। মম বলে তার কল রিসিভ করার কোনো দরকার নেই অ্যান্ড তাকে ইগনোর করো। তখনই আমরা জানতে পারি ম্যারি তাদের বাসার বাইরে এসে গিয়েছিল। অ্যান্ড উজুর ফ্যামিলি বড় লোক তো ছিল, বাট তারা অনেক বেশি লোভী মানুষ ছিল, তাদের মানসিকতাও ছোট ছিল। ম্যারি বলে উজু কোথায়, আমার তার সাথে কিছু কাজ আছে। মম বলে তুই এখানে কেন এসেছিস, তোর কোনো যোগ্যতা আছে আমার ছেলের পাশে দাঁড়ানোর? তার কাছে ডিগ্রি আছে, তুই তো কলেজ ড্রপ আউট, বেরিয়ে যায় এখান থেকে, কোনো টাকা তুই পাবি না। ম্যারি বলে আমি কোনো টাকা নেওয়ার জন্য আসেনি, আর আমি ভালো করে বুঝে গিয়েছি যে আপনার ছেলে এত বেয়াদব অ্যান্ড নির্লজ্জ কেন, কারণ আপনারাও ঠিক এমনই। যা শুনে তো মম তাকে থাপ্পড়ি মারতে যাচ্ছিল, বাট ম্যারি হাত ধরে নেয় অ্যান্ড বলে ভুলেও এমনটা করতে যাবেন না, কারণ আমি ভালো করে জানি আপনার হাজব্যান্ড একটি স্কুল টিচারকে রেপ করেছিল, আর যা বাইরে গিয়ে আমি সকলকে বলে দেবো। যা শুনে তো মম অ্যান্ড সিস্টার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর মারি চুপচাপ সেখান থেকে বাইরে চলে আসে। তখনই তার কাছে কোম্পানি থেকে কল আসে অ্যান্ড তাকে জানানো হয় অন্য একটি কোম্পানি থেকে ডিজাইনের জন্য কেউ কথা বলতে আসছে। অ্যান্ড আমরা জানতে পারি এটা আর কেউ নয়, উজু ছিল, যেখানে মনসুখ এসে তাকে বলে তুমি কন্ট্রাক্টে সাইন করাতে পারবে তো, এটা মাথায় রাখো, যদি তুমি না এটা পারো তাহলে তোমার পজিশন তোমাকে ছাড়তে হবে। আর আমরা জানতে পারি এই সব কিছু মনসুখের প্ল্যান ছিল যাতে সে তার পজিশন ফিরে পেতে পারে। আর যখন সেখানে ম্যারি আসে উজুকে দেখে লুকিয়ে যায়, সেভাবে সে এখানে কি করছে। এরপর আমরা তাদেরকে একে অপরের সামনে দেখি, হ্যাঁ তার সাথেই মিটিং করতে এসেছিল, বাট উজুর সাথে তার এক এমপ্লয়ও ছিল, তাই তারা এভাবে তো কথা বলতে পারবে না। তারা এমন প্রিটেন্ড করে যেমন ফার্স্ট টাইম দেখা হচ্ছে তাদের, অ্যান্ড এমপ্লয়কে তারা বাইরে পাঠিয়ে দেয়। আর তাদের মধ্যে ডিল হয়, ম্যারিও রাজি হয়েছে আর টাকা কম করার জন্য, বাট শর্ত একটাই যে তার বদলে তাকে হাজব্যান্ড হতে হবে। উজু বলে আমি তোমাকে পুলিশে দেবো। ম্যারি বলে তুমি কি কন্ট্রাক্ট সাইন করাতে চাও না, করিয়ে নাও, নইলে আমি জানি যে তোমার লাখ টাকা নোকসান হয়ে যাবে। কারণ ম্যারি অলরেডি তার কোম্পানিতে এক এমপ্লয়কে কথা বলতে শুনে নিয়েছিল যে যদি কন্ট্রাক্ট সাইন না হয় তাহলে লাখ টাকার নোকসান হয়ে যাবে। উজু বলে হোক লোকসান, তুমি ফ্রড অ্যান্ড আমি ফ্রডের স্বাদ একদমই দেবো না। তখনই তার কাছে মনসুখের মেসেজ আসে যে তুমি কন্ট্রাক্ট সাইন করাতে পারবে। তো তখনই তার গ্র্যান্ডমার কথা মনে পড়ে, যার তার প্রতি অনেক আশা আছে, সেই জন্যই তো মনসুখকে এই পজিশন থেকে সরিয়ে তিনি উজুকে রেখেছেন। তাই উজু এখানে রাজি হয়ে যায় তার হাজব্যান্ড হওয়ার জন্য। অ্যান্ড ম্যারি তার হাতে লাগা আঘাত দেখায়, যা ওই দিন তার কারের ধাক্কায় লেগেছিল। নেক্সট সিনে আমরা দেখি তারা স্টোরের বাইরে দাঁড়িয়েছিল, যেখানে তারা হাউস নিতে এসেছিল। অ্যান্ড ম্যারি তাকে সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেয় অ্যান্ড বুঝিয়ে দেয় যে তাকে ভেতরে গিয়ে কি বলতে হবে।
আর তাকে চশমাও পরিয়ে দেয় কারণ তার ফিয়ন্সে অজুও চশমা পড়েছিল। এরপর গিয়ে দেখা করে ম্যানেজারের সাথে অ্যান্ড তাদের অ্যাক্টিং শুরু হয়ে যায় অ্যান্ড আইডি চেক করা হয়। বাট অজুর কাছে তো আইডি ছিল না, বাট সে ম্যারির বলা সমস্ত কথা অ্যান্ড নোট পড়ে নিয়েছিল, তাই সে সবকিছু জেনে গিয়েছিল ম্যারির ফিয়ন্সে অজুর ব্যাপারে। আর জিজ্ঞাসা করার সমস্ত কোশ্চেনেরই সঠিক আনসার দেওয়ার পর উঠে সে ফোনে নাটক করা শুরু করে দেয়। যেমন কি তার কাছে ডক্টরের কল এসছে, সে বলে কি আমার অনেক বড় একটি রোগ হয়ে গিয়েছে অ্যান্ড টেস্টের জন্য এখনই যেতে হবে। ম্যানেজার বলে কি হলো মিস্টার কিম? অজু জানায় প্লেনে আমার সাইডে বসেছিল যে অসুস্থ ছিল অ্যান্ড সে আমাকে ইনফেক্ট করে দিয়েছে। আর ম্যানেজার এই ব্যাপারে সেক্রেটারিকে জানায় অ্যান্ড অ্যাওয়ার্ড সেরেমনি তো হতেই হবে, তাই তাদেরকে মাস্ক পরিয়ে ফটোশুট করানো হয়। অ্যাকচুয়ালি এই সব কিছু তার দুজনের প্ল্যান ছিল যে যদি মাস্ক পরে নেয় তাহলে কেউ তাদেরকে চিনতেও পারবে না অ্যান্ড এভাবে সে বাসাটিও পেয়ে যাবে। এরপর ম্যারি হাউসে ডকুমেন্টসও পেয়ে গিয়েছিল অ্যান্ড তাকে সাইন করানো হয়, বাট উজু এখান থেকে পালিয়ে গিয়েছিল হসপিটালের বাহানা করে। সেক্রেটারি বলে চলো আমি তোমাদেরকে বাসাটি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড যখন বাইরে আসে উজুকে দেখে সেক্রেটারি বলে কি হলো তুমি এখানে হসপিটাল যাওনি? ওই বলে হসপিটাল গিয়েছিলাম বাট আমার রিপোর্ট নেগেটিভ চলে আসছে। সেক্রেটারি বলে চলো তাহলে আমি তোমাদেরকে তোমাদের হাউস দেখিয়ে দিচ্ছি। আর দুজনকে কারে বসিয়ে এক জায়গায় নিয়ে আসে যেখানে খুব বড় বড় ভিলা ছিল যেখানে সিটির রিচেস্ট পার্সনরা থাকতো অ্যান্ড সেখানে আমরা ওয়ানশুক অ্যান্ড তার মমকে দেখি যারা উজুর ব্যাপারেই প্ল্যান বানাচ্ছিল। এরপর নিউ কাপলদেরকে বাসায় নিয়ে আসা হয় আর আমরা দেখি অ্যান্ড বাসাটি অনেক বেশি সুন্দর ছিল। সেক্রেটারি বলে কতদিনের মধ্যে আপনারা এখানে শিফট হয়ে যাবে? ম্যারি বলে অ্যাকচুয়ালি এই বাসাটি আমাদের অফিসের থেকে অনেক দূরে, তাই কয়েকদিনের মধ্যে এটা আমরা বিক্রি করে দেব। সেক্রেটারি জানায় 3 মাসের আগে আপনারা এই বাসাটি বিক্রি করতে পারবে না কারণ এগ্রিমেন্টে এমনটাই লেখা ছিল। আর আপনার দুজনকে একসাথে থাকতেও হবে অ্যান্ড নজর রাখার জন্য আমরা এখানে কাউকে রাখতেও পারি, বাট তার কোনো দরকার নেই কারণ আমি নিজেই আপনাদের প্রতিবেশী। ওই পাশের বাসাটি দেখছো ওটা আমার, তাই প্রত্যেক সকালে তোমাদেরকে গুড মর্নিং বলার জন্য আমি অবশ্যই আসবো। যা শুনে তার দুজনেই অবাক হয়ে যায়। সেক্রেটারি চলে যাওয়ার পর হুজুরেকে বলে এসব কি হচ্ছে? আমি তোমার সাথে এখানে কেনই বা থাকবো? আমার লাইফেও অনেক কাজ আছে, তাই আমাকে ফ্রি করো। অ্যান্ড রিং দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সে রিয়েলাইজ করে যে ম্যারির উপর তার চেঁচানো ঠিক হয়নি, তাই তাকে কল করে সরি বলে। তখন তার পেছনে একটি কার চলে আসে যার মধ্যে তার আন্টি অ্যান্ড কাজিন বসেছিল অ্যান্ড এখানে ওয়ানশুক তাকে দেখে বলে আপনি এখানে? উজু জানায় কিছু কাজের জন্য এখানে এসেছিলাম। অন্যদিকে মারি যে কালে ছিল সে আওয়াজ পাচ্ছে না, তাই হ্যালো হ্যালো বলে বাইরের দিকে আসছিল অ্যান্ড উজু সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে সেক্রেটারি চলে আসে অ্যান্ড বলে আপনি এখানে, আপনার ওয়াইফ কোথায়? আর এই কথাটি আন্টি অ্যান্ড তার কাজিন শুনে নেয় অ্যান্ড তার অবাক হয়ে ভাবে ওয়াইফ সে বিয়ে কবে করলো? অ্যান্ড এখানে মারিও বাইরে চলে আসে অ্যান্ড সবাই এখানে একে অপরকে দেখে নেয়। আর এখানে এই ভিডিওটি শেষ হয়। বন্ধুরা আপনাদের কি মনে হয় তার আন্টি যে তাকে ডাম্প করার জন্য শুধুমাত্র একটা সূত্র খুঁজছিল সে কি এত সহজে উজুকে ছেড়ে দেবে, নাকি এই চক্করে ম্যারি আর এই বাসাটি পাবে না? তা তো আমরা জানবো পরের এপিসোডে, কারণ এখানে এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।